নমস্কার, দেখছেন কলকাতা পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাংলার ছেলেমেয়েরা মিড ডে মিল খাচ্ছে না কেন? চাল চুরি করে তৃণমূল শুভেন্দুর অভিযোগ মিথ্যে বলেই সাফাই ব্রাক্তের। মিড ডে মিল নিয়ে জমজমাট কাজিয়া মোদী সরকার। বকরি ঈদে প্রকাশ্যে জবাই করা যাবে না গরু, উট, নির্দেশ দিল্লি সরকারের। যৌন হেনস্থার ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করত। আসানসোলে রামকৃষ্ণ মিশনের ছাত্রের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পরিবারের। বীরভূমে মর্মান্তিক ঘটনা, মা কাজে যেতেই নিজের মেয়ের উপরেই ঝাঁপিয়ে পড়ত বাবা। বিয়ে বাড়িতেই ফাঁস সব কুকীর্তি। উপভোটের আগেই নারী সম্মান রক্ষায় পথে বিজেপি, আর ঠিক 3 দিন পর থেকেই ময়দানে শুভেন্দুরা। 900 পাতায় 13 নাম। মুর্শিদাবাদের হিংসায় জাফরাবাদের বাবা ছেলে খুনের ঘটনায় চার্জশিট পেশ। রামনগরে পরপর গলা কেটে খুন, অবশেষে চেন্নাই থেকে গ্রেপ্তার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। কিছু কর্মী দলটাকে খুবলে খাচ্ছে, ফের মদনবানের বিদ্ধ ঘাসফুলের নেতারা। সোনার হার লুট, শ্যামপুরে ধরা পড়ল সুশান্ত, চক্রের আরও কেউ কি বাকি? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 কোটি টাকার আর্থিক দুর্নীতি, তদন্তে নামল ইডি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। মিড ডে মিলের প্রতি কেন অনীহা পড়ুয়াদের? রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র। আগামী 30শে জুনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট জমা দেবে রাজ্য সরকার। শুক্রবার এই খবর সামনে আসতেই সুর সপ্তমে চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা শুভেন্দু তথা বিজেপিকে খোঁচা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সব মিলিয়ে মিড ডে মিল নিয়ে দুপক্ষের লড়াই একেবারে জমজমাট। সরকার পরিচালিত, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত রাজ্যের যত স্কুল আছে সেখানে প্রি-1 থেকে ক্লাস 8 পর্যন্ত দেয়া হয় মিড ডে মিল। এদিন কেন্দ্রের যে রিপোর্ট সামনে এসেছে তাতে স্পষ্ট বলা হয়েছে 2024 থেকে 25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল 1,13,44,146। সেখানে মিড ডে মিল পেয়েছে 77,91,946 জন, অর্থাৎ নথিভুক্ত পড়ুয়ার 69% মিড ডে মিল পেয়েছে। আবার কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনায় মিড ডে মিল পেয়েছে এমন পড়ুয়ার সংখ্যা অনেক কম, প্রায় অর্ধেক। এদিকে 2025-2026 শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা 80 লক্ষের সামান্য বেশি। এই রিপোর্ট পেশ হতেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির কাজিয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেছি। তৃণমূলের লোকেরা মিড ডে মিলের চাল চুরি করছে, 100% দেখিয়ে চাল নিচ্ছে, আর 50% চাল রান্না হচ্ছে। শুভেন্দুর অভিযোগের পাল্টা ব্রাত্য বসু বলেন, ভারতবর্ষের বড় রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে মিড ডে মিলের ব্যবস্থা যথেষ্টই ভালো। পশ্চিমবঙ্গে যেখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এনটি অনুযায়ী মিড ডে মিলের কভারেজ 69%, সেখানে বিহারে 42%, গুজরাটে 64%, রাজস্থানে 52% এবং উত্তরপ্রদেশে 64%। পশ্চিমবঙ্গে মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে যে গেল রব উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। বকরি ঈদে প্রকাশ্য স্থানে জবাই করা যাবে না উট এবং গরু, নির্দেশিকা জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই সংক্রান্ত নোটিশটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এদিকে এই নির্দেশ সামনে আসার পর শুরু হয়েছে বিতর্ক। আজ কুরবানির ঈদ, আবার অনেকে এই দিনটিকে ঈদুল আজহা, বকরি ঈদও বলে থাকেন। সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দিনটি যথাযথভাবে পালন করেন। বকরি ঈদ নিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স হ্যান্ডেলে লেখেন, বকরি ঈদে গরু ও উট প্রকাশ্য স্থানে নিধন বা জবাই করা যাবে না, একমাত্র বৈধ স্লটার হাউসেই তা করা যেতে পারে। এই পোস্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে পুনরায় পোস্ট করে দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র লেখেন, এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশকে নজর রাখতে বলা হয়েছে নিয়ম ভঙ্গকারীদের দিকে। যদিও এহেন নির্দেশিকা কেন জারি করা হয়েছে তার নেপথ্যে যুক্তি দিয়েছে দিল্লি সরকার।
তাদের কথায় পশু ক্লেশ নিবারণী আইন, পশু বহন নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী গরু ও উট নিধন পুরোপুরি নিষিদ্ধ। কোনো অবস্থাতেই তা করা যাবে না। যদিও বিজেপি শাসিত অনেক রাজ্যেই নাকি বকরি ঈদে প্রকাশ্যে গরু উট জবাই না করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে এই নির্দেশিকা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। আসানসোলের নবম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা, যৌন হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের। আসানসোলের এক নবম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 29শে মে সেন্ট্রালে এলাকার বাসিন্দা আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ওই ছাত্র নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে পরিবার আত্মহত্যার কারণ নিয়ে অন্ধকারে থাকলেও পরবর্তীতে বন্ধুদের সঙ্গে কথা বলে এবং মোবাইল পরীক্ষা করে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। পরিবারের অভিযোগ, যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেলের শিকার হয়েই তীব্র মানসিক চাপে ওই কিশোর আত্মঘাতী হয়েছে। ছাত্রের মা আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ, গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমল্লার বাসিন্দা ইমরান শেখ নামে এক যুবক তার ছেলেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে মাদক খাইয়ে তাকে যৌন হেনস্থা করা হয় এবং সেই মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখা হয়। এরপর থেকে সেই ছবি দেখিয়ে ইমরান তার ছেলেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে শুরু করে। ইনস্টাগ্রাম চ্যাট এবং ফোন কল রেকর্ড থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগে বলা হয়েছে, ইমরান বারবার ফোন করে ভয় দেখাতো যে টাকা না দিলে সেই ছবি প্রকাশ্য করে দেবে। এভাবে ক্রমাগত টাকা নেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত ছাত্রটি জানিয়েছিল যে তার কাছে আর টাকা নেই। এরপরও অভিযুক্ত টাকার জন্য প্রচণ্ড চাপ দিতে থাকে, আর সেই চাপেই ছেলেটি আত্মহত্যা করেছে বলে মায়ের দাবি। মৃতের দিদি জানান, তাদের ভাইয়ের টিউশনের এক বন্ধুর মাধ্যমে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। জানুয়ারির শুরু থেকেই ব্ল্যাকমেল করা হচ্ছিল। ভাই মারা যাওয়ার পর তার ইনস্টাগ্রাম পরীক্ষা করে তারা বিষয়টি জানতে পারে। কত টাকা চাওয়া হয়েছিল তা তারা নিশ্চিত নন, কারণ ভাই কখনো মা বা দিদিকে কিছু জানায়নি। স্বামীর মৃত্যুর পর একমাত্র পুত্রকে হারিয়ে শোকে পাথর মা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। আসানসোল উত্তর থানার পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। লোকের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান মা। তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নিজের মেয়ের উপরেই দিনের পর দিন পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযোগ, মা বেরিয়ে গেলেই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তো বাবা, চলতো ধর্ষণ। চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের সদাইপুর থানা এলাকায়। খবর চাউর হতেই এখন সেখানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির রব উঠেছে এলাকায়। বাবার অত্যাচার বাড়তে থাকলেও শুরুতে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ওই 14 বছরের নাবালিকা। পরশুদিন একটি বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে মামার বাড়ি যায়। খাওয়া দাওয়া শেষে মা বাড়িতে আনতে চাইলেও সে আসতে চায়নি। মা কারণ জিজ্ঞাসা করতেই কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। মায়ের কাছে বাবার কুকীর্তি ফাঁস করে দেয়। ওই ব্যক্তি আবার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা যাচ্ছে। মেয়ের মুখে সবটা শোনার পর আর কাল বিলম্ব করেননি ওই গৃহবধূ। নিজের ভাইকে অর্থাৎ নাবালিকার মামাকে নিয়ে সোজা চলে যান সদাইপুর থানায়। নিজের স্বামীর নামে দায়ের করেন লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। কিছু সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এদিনই তাকে তোলা হবে সিউড়ি আদালতে। নারী সম্মান রক্ষায় এবার পথে বিজেপি। অনুব্রত মণ্ডলের মন্তব্যের পর বিক্ষিপ্তভাবে বিক্ষোভ কর্মসূচি করেছে তারা। এবার পথে নামছেন দলের মুখেরা। আগামী 9 তারিখ বোলপুর থেকে এই কর্মসূচির সূচনা হবে। নেতৃত্বে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে এই কর্মসূচি নিচ্ছে বিজেপি। এদিকে এরই মধ্যে আবার বাংলায় বেজে উঠেছে উপভোটের দামামা, আর প্রচারেও জুড়ে যাচ্ছে এই কর্মসূচি। দলীয় সূত্রে খবর, কালীগঞ্জের নারী সম্মান রক্ষার যাত্রায় ভোট প্রচার চলবে বিজেপির। 19শে জুন কালীগঞ্জে উপভোট রয়েছে। তৃণমূলের প্রার্থী আরিফা আহমেদ এক নারীকে সামনে রেখেই তৃণমূল ভোট যুদ্ধে জিততে চাইছে, আর সেখানেই এবার নারী সম্মান যাত্রা বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ভোটের আগেই স্নায়ুর চাপ তৈরি করতেই এই কৌশল পদ্ম শিবিরের। আগামী 16ই জুন কালীগঞ্জ বিধানসভায় নারী সম্মান যাত্রা করবে বিজেপি। নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। একদিকে অনুব্রত মণ্ডলের মন্তব্য, অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের নানা স্তরের নেতাদের মন্তব্যে বেড়েছে বিতর্ক। এই দুইকে সামনে রেখেই নারী সম্মান রক্ষার কর্মসূচি পদ্ম ব্রিগেডের। 17ই জুন ভোট প্রচারের সময়সীমা শেষ হবে। তার আগের দিন 16ই জুন নারী সম্মান যাত্রা কর্মসূচি বিজেপির। আদতে যা ভোটের প্রচারও বলে মত রাজনীতির কারবারিদের। এখন দেখার পাল্টা প্রচারে কেমন ঝড় তোলে ঘাসফুল শিবির।
মুর্শিদাবাদে হিংসায় বাবা ছেলে খুনের ঘটনায় চার্জশিট জমা দিল সিট। ১৩ জনের বিরুদ্ধে ৯০০ পাতার চার্জশিট জমা করা হয়েছে বলে সূত্রের খবর। মুর্শিদাবাদের জোড়া খুনের মামলায় তদন্ত করছিল বিশেষ তদন্তকারী দল। তদন্ত শেষে ৫৫ দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে। সিটের তরফ থেকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার নেপথ্যে পূর্ব পরিকল্পনা ছিল না। গ্রামে যখন হিংসা চলছিল তখন বাধা দিয়েছিলেন বাবা ছেলে। সেই বাধা পেয়েই পরের দিন তাদের বাড়িতে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। তাদের নৃশংসভাবে খুন করা হয়। খুন, গণপিটুনি, হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে অশান্তি শুরু হয়েছিল দিন কয়েক আগে। ওই আবহে খুন হন জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করা হয়। বাবা ছেলে খুনের ঘটনায় সিটের হাতে ধরা পড়ে আরেক বাবা ও ছেলে। জানা যায় জিয়াউল ও তার ২ ছেলেও হরগোবিন্দ ও চন্দনের খুনের ঘটনায় জড়িত। তদন্তকারীরা জানতে পারেন, ঈদের সময় উড়িষ্যায় কর্মরত বেশ কয়েকজন বিড়ি শ্রমিক গ্রামে ফিরেছিলেন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যখন হিংসা চলছিল তখন তারাও তাতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ছুটি শেষে তারা ফের উড়িষ্যায় ফিরে যান। তদন্তকারীদের হাতে ধরা পড়েন তারাও। উড়িষ্যা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জিয়াউলের ২ ছেলেও ছিলেন। একের পর এক গলাকাটা খুন, সবারই গলা থেকে মুন্ডু আলাদা। কয়েকদিন ধরেই এমন নৃশংস হত্যালীলা চলছিল পূর্ব মেদিনীপুরের রামনগরে, কিন্তু কিছুতেই খুনি ধরা পড়ছিল না। অবশেষে রহস্যের জট খুললেন পুলিশ। চেন্নাইতে ধরা পড়ল এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শাহরুল। শুধু রামনগর নয়, খুনির সঙ্গে বসন্তপুরে গলা কেটে খুন কাণ্ডের যোগও রয়েছে বলে সূত্রের খবর। গত ৯ই মে চন্দনপুর কাজুরদান এলাকায় রাজীব দাস নামক এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়, যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা রামনগরে। এরপরেই পুলিশ খুনির সন্ধানে তদন্তে নামে। অবশেষে ঘটনার ১৫ দিনের মাথায় চেন্নাই থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই রাজীব দাসকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাজীব বর, সাইমুল ইসলাম ও সোমনাথ দাসকে। তাদের জেরা করেই চেন্নাই পৌঁছায় পুলিশ এবং সেখান থেকে এই ঘটনার মাস্টারমাইন্ড আসারুল ওরফে কালা এবং তার ভাই শাহরুল ওরফে শারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজীব দাস হত্যাকাণ্ডে ব্যবহৃত ভোজালিও একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এই যুবক এবং এই মহিলাকে একই ব্যক্তি খুন করেছেন বলে ধারণা পুলিশের, কিন্তু তাদের সঙ্গে খুনির কী সম্পর্ক ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিন কয়েক ধরেই রামনগর থানা এলাকায় একের পর এক গলা কেটে খুনের ঘটনা ঘটছিল। মাথা ও ধর আলাদা জায়গায় ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করছিল অপরাধীরা। কিন্তু কেন এই নির্মম খুনের ধারাবাহিকতা? ধৃতদের জেরা করে এখন রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ। তাকে রাজনীতির আঙিনায় বর্তমানে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায় না, কিন্তু তিনি যখন মুখ খুলেন তাই যেন খবরের শিরোনাম দখল করে। তিনি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দলের রোষানলে পড়েছিলেন। তবুও মদন বান আজও একই রকম ধারালো। তারই প্রমাণ মিলল কামারহাটি বিধানসভার অধীন এক কর্মী সভার বৈঠক থেকে। সেখান থেকে দলের নাম না করে দলের একাংশকে বলেন তৃণমূলের কিছু কর্মী দলটাকে খুবলে খেয়েছে। মদনের কথায় এখানে যারা আছেন তারা মধ্যে অন্তত 40% তৃণমূলের দেয়া চাকরি পেয়েছেন। এদের মধ্যেই কিছু কর্মী আছেন যারা তৃণমূল দলটাকে খুবলে নিয়েছেন। এরই সঙ্গে পরামর্শ দিয়ে বলেন, প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে রিপোর্ট নিতে হবে। কারা মিটিং মিছিলে আসছেন না, সভায় থাকছেন না, তাদের চিহ্নিত করতে হবে। তৃণমূলের অভ্যন্তরে কী ছবি তা বহুবার সামনে এনেছেন মদন মিত্র। সম্প্রতি আইপ্যাকের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থার বিরুদ্ধে তিনি বলেছিলেন, আমাদের পার্টিতে টাকা পয়সার লেনদেন ছিল না, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, তারা এসব শুরু করলো। অনেক গুরুত্বপূর্ণ নামি দামি ছেলের কাছে শুনেছি তারা টিকিট পাওয়ার জন্য কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছেন। এই এজেন্সির ছেলেদের দিয়েছেন। তারা কেউ নমিনেশন পাননি, লজ্জায় কাউকে বলতেও পারছেন না। এত বড় বড় নাম, তাদের প্রমাণও নেই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নাম ছিল না। যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য। যদিও পরবর্তীতে তার এই বক্তব্যের শূন্য সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন মদন। আজ ফের বিতর্কিত মন্তব্য নিয়ে মদনকে দলের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে তাকিয়ে ওয়াকিবহল মহল।
সোনার দোকান থেকে হার ছিনতাইয়ের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত সুশান্ত দাস। হাওড়া জেলার শ্যামপুর থানার বড়গাছিয়ার বাড়ি থেকে তাকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সুশান্তের কাছ থেকে একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে, যা সম্প্রতি শ্রীরামপুরের একটি সোনার দোকান থেকেই ছিনতাই করা হয়েছিল। শুক্রবার সকালে ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সুশান্ত একসময় গুজরাটে সোনার দোকানে কাজ করত, তবে সেখান থেকেই চুরি করে বেশ কিছু সোনা নিয়ে 5 বছর আগে পালিয়ে আসে। তারপর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় কেপমারির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। জানা গেছে, এর আগেও কোন্নগরে একটি সোনার দোকানে একই রকমভাবে ছিনতাই করেছিল সুশান্ত। শ্রীরামপুর তার সাম্প্রতিক কাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হতেই পুলিশ দ্রুততার সঙ্গে তদন্তে নামে এবং প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, সুশান্তের বিরুদ্ধে একাধিক থানায় কেপমারি এবং চুরির অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এর পেছনে একটি বড় চক্র থাকতে পারে, যার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।